সরকারের কোনো নৈতিক ভিত্তি বলে কোনো কিছু নাই। আপনি যদি বলেন যে এই সরকারের নৈতিক ভিত্তি কি, এই সরকারের নৈতিক ভিত্তি ছিল গণ অভ্যুত্থান, এই সরকারের নৈতিক ভিত্তি ছিল বিপ্লব। এই সরকারকে যদি গণ অভ্যুত্থান এবং বিপ্লবের কথা বলতে হয়, তাহলে এই সরকারের শপথ পাঠ সেটা জনগণের সম্মুখে থেকেই তাকে শপথ পাঠ করা উচিত ছিল। সরকার সে জায়গায় ভুল করেছিল এবং পরবর্তীতে যখন আমাদের সামনে আরেকটি সুযোগ এসেছে যে আমাদের এই জুলাই যে সংস্কার প্রক্রিয়াটা আছে এটার আইনি ভিত্তিটা কে দিবে, সে জায়গায় আমরা বলেছিলাম নৈতিকতার জায়গা হলো ডক্টর ইউনূস দিবেন। এখন কে আইনটা দিবেন সেটা দুইটাই কিন্তু এক্সট্রা কনস্টিটিউশনাল জায়গা, অর্থাৎ আপনি ডক্টর ইউনূসও দিতে পারে, শাহাবুদ্দিন চুপ্পুও দিতে পারে। কিন্তু আমরা বলেছি শাহাবুদ্দিন চুপ্পু দিলে লিগ্যাল ওয়াইতে ফ্রেমওয়ার্কে এটা জায়েজ হবে, কিন্তু এটার নৈতিকতার জায়গাটা থাকবে না। আর যখন আপনি কোনো আইন তৈরি করেন নৈতিকতার জায়গা না থাকে, তখন ওই আইনটা ওই সংস্কারটা জনবিচ্ছিন্ন আইনে রূপান্তরিত হয়। অর্থাৎ আপনি আইন পাশ করবেন, কিন্তু যখন প্র্যাকটিক্যালি এটা ওয়ার্ক করতে যাবেন জনগণ তখন অ্যাকসেপ্ট করবে না। এখন আসে এই সরকারের সাথে গত 1 বছরে জনগণের একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এই সরকার যখন 106-এর মাধ্যমে ঢুকলে প্রবেশ করলো, ফলত পূর্বের যে কাঠামোটা রয়েছে সেই কাঠামোর মধ্য দিয়ে তাকে হলো অ্যাক্ট করতে হয়েছিল। এই কাঠামোর মধ্যে অ্যাক্ট করার কারণে সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যেগুলো সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, এবং ফলত গণ অভ্যুত্থানের যে শক্তিটা সেটা মাঠে একটার পর একটা তাদের গণ অভ্যুত্থানের শক্তি প্রদর্শন করে যাচ্ছিল। এর মধ্যে দেখেছি গণ অভ্যুত্থানের শক্তিকে অনেকে মব বলার প্রচেষ্টা চালিয়েছিল, অনেকে সন্ত্রাসী বলার প্রচেষ্টা চালিয়েছিল। যে এটা তো আমাদেরকে স্বীকার করতে হবে, গত 1 বছরে গণ অভ্যুত্থানের শক্তি এখনো স্থিমিত হয়ে যায় নাই, কিন্তু যে রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক যে কাঠামো সেই কাঠামোর মধ্যে সরকার 106-এর মাধ্যমে হওয়ার কারণে রাজনৈতিকভাবে এবং আইনি কারণে জনগণ থেকে একটা বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ এটা নৈতিক ভিত্তি না থাকার কারণে। এটা লিগ্যাল ভিত্তি আছে কিন্তু নৈতিক ভিত্তি নাই। সরকার আজকে আরেকটি যদি সিদ্ধান্ত নেয় যে ইউনূস স্যার এটা সাইন করবেন না, আবার শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে এটা উনি করাবেন, তাহলে এটা এই ভবিষ্যৎ যে সংস্কার প্রক্রিয়া আছে সেই সংস্কার প্রক্রিয়ার আইনি ভিত্তি থাকলেও নৈতিক ভিত্তি থাকবে না। এই জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আপনি এই আদেশটা জারি করবেন। আমাদের যেই শেখ হাসিনার দোসর চুপ্পুর মাধ্যমে এই আদেশটা জারি করবেন না। আপনাদের মনে হয় স্মরণ আছে, আমরা যখন জাতীয় নাগরিক কমিটি ছিলাম এবং বৈষম্য মিলে আমরা শহীদ মিনার একটি কর্মসূচি দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম শেখ হাসিনার দোসর এই চুপ্পুকে পদত্যাগ করতে হবে। এবং যখন আমরা এই দাবিটা জানিয়েছিলাম বাংলাদেশের আপামর জনতা সবাই সাপোর্ট দিয়েছিল, কিন্তু সেই সময় একটি বিষয় আমরা দেখেছিলাম, প্রত্যেকটা রাজনৈতিক দলের অফিসে আমরা নক করেছিলাম এবং তাদেরকে আমরা বলেছিলাম এই শাহাবুদ্দিন চুপ্পু যদি থাকে এটা ভবিষ্যতে হলে সমস্যা সৃষ্টি করবে। এই যে দেখেন এখন সমস্যা সৃষ্টি করার একটি পায়তারা চালাচ্ছে। ওই সময় যে রাজনৈতিক দলগুলো ছিল তারা সেই সময়ে যদি ঐক্যমত একটা জায়গায় পৌঁছতো, আজকে শাহাবুদ্দিন চুপ্পুর যে সাইন হবে সেই বিষয়টা প্রশ্ন আসতো না। খালেদা জিয়াও তখন তো রাষ্ট্রপতি হতে পারতো, আমাদের তো কোনো সমস্যা ছিল না। কিন্তু বিএনপি এই জায়গাটা বেঁকে বসে, এবং অন্যান্য যে দলগুলো রয়েছে যাদের কাছে তারা প্রতীক বিক্রি করবে বলে ওই দলগুলোকে পকেটস্থ করেছিল, তারাও বিএনপির সাথে সুর মিলিয়ে ওই সময় শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতায় রাখার একটি প্রচেষ্টা চালিয়েছে এবং তারা রাখতে সক্ষম হয়েছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা বাংলাদেশের জাতি হিসাবে আমাদের জন্য দুর্ভাগ্য যদি চুপ্পু এই সনদে সাইন করে। আরেকটি হলো যে গণভোট এবং যে আমাদের জাতীয় নির্বাচন একই দিনে হবে, কিন্তু আমাদের যে সেই নির্বাচন কমিশন রয়েছে এই নির্বাচন কমিশনের যে সক্ষমতা সেটা নিয়ে আমরা সন্দিহান। তাহলে আমরা কি বলবো যে গণভোট এবং যে জাতীয় যে নির্বাচন সেটা একই দিনে হোক, আমাদের কোথাও কোনো সমস্যা নাই, আমরা এটাতে ফ্লেক্সিবল। কিন্তু ইসি যদি সক্ষমতা না দেখাতে পারে সেখানে একটা বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ পড়তে যাবে। এজন্য আমরা সরকারের কাছে আবেদন রাখব, বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদেরকে আবেদন রাখব, আপনারা একটা টেবিলে বসে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে সেটাকে শক্তিশালী করুন। যদি নির্বাচন কমিশনকে শক্তিশালী না করা যায় তাহলে একই দিনে গণভোট এবং যখন জাতীয় নির্বাচন দেওয়া হয় তখন ওই দিন এটা হুমকির মুখে পড়বে। এবং আমরা চাই না যে গণভোট এবং জাতীয় নির্বাচনের ওই দিনটা কোনো ইসির অব্যবস্থাপনার কারণে আমরা আরেকটি নতুন ক্যাওটিক বা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে বাংলাদেশ
ধাবিত হয়। আমাদের আরেকটি বিষয় রয়েছে, যেটা হলো বর্তমান আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে কেন? মাঠে নামার সুযোগ পাচ্ছে দুই দল যেই ধরনের বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়েছে, এই দুই দলের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার কারণেই আজকে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে। আমাদের একদিকে হলো জামায়াতের ভাইরা, আরেকদিকে হলো বিএনপির ভাইরা। একজনে আজকে কর্মসূচি যায়, আরেকজন হলো কালকে কর্মসূচি দেয়, এবং নিজেদের এই তর্কযুদ্ধে পড়ে মাঝখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার হলো প্রচেষ্টা চালাচ্ছে। এই জন্য আমরা বলি, আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি, সংস্কার করতে না পারি, তাহলে বাংলাদেশে শেখ হাসিনার যে রিজিমটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে। শেখ হাসিনা এখানে প্রতীক, কিন্তু শেখ হাসিনার যে শাসনতান্ত্রিক কাঠামো এটা বাংলাদেশে বারবার ফেরত আসার চেষ্টা করবে। ফলত আজকে কৃষক শক্তি যে প্রোগ্রাম নিয়েছে, এখানে আমরা বলতে চাই যে বাংলাদেশে অভিজাত ও জমিদার শ্রেণী যারা রাজনীতি করছেন, তরুণ প্রজন্ম তাদেরকে উৎখাত করতে হবে। যদি আমরা তাদেরকে উৎখাত করতে না পারি, তাহলে বারবার আমাদেরকে রক্ত দিতে হবে। আমাদের যদি রক্তপাত বন্ধ করতে হয়, তাহলে রাজনীতিতে যারা অভিজাত এবং জমিদারি শ্রেণীর যারা এলিটিজমের রাজনীতি করেন তাদেরকে আমাদের উৎখাত করতে হবে। এখন ওনারা বলবেন, তাহলে বাংলাদেশে কি আমাদের জীবনের অধিকার নাই? আমরা বলবো, আপনারা আপনাদের জীবনের অধিকার নিশ্চিত করার জন্য যে সংবিধান বানিয়ে রেখেছেন, সেই সংবিধানে আমাদের শ্রমিক নাই, সেই সংবিধানে আমাদের কৃষক নাই।